প্রশ্ন হচ্ছে যে আমরা জামায়াতে ইসলামের ক্ষেত্রে যে যেমন ধরেন আগামী নির্বাচনে আপনি বলছেন ইসলামী রাষ্ট্র কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামী রাষ্ট্র। এখন ঘটনা হইতেছে হচ্ছে যে জামায়াতে ইসলামী রাষ্ট্রের কথা বলে, ইসলামী আদর্শের কথা বলে, কিন্তু আবার অনেকে এই প্রশ্ন করেন যে আপনারা যখন বিএনপির সাথে জোটবদ্ধ হন, শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলন করেন, তখন আপনারা আবার নারী নেতৃত্ব মেনে নেন। এইটা আপনাদের একটা দ্বৈত অবস্থান কিনা, মানে ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতার পাশাপাশি থাকার জন্য এইটা আপনাদের একটা ডাবল স্ট্যান্ডার্ড কিনা? না, আমি খুব সুন্দর কথা বলেন। আমি আপনার মাধ্যমে এই কথাটা আবার দেশবাসী এবং দুনিয়াবাসীর কাছে পরিষ্কার করার সুযোগ পেলাম। নারী নেতৃত্ব মেনে নেন, আক্ষরিক অর্থে এই কথাটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ নারী নেতৃত্ব মানে কি, জামাত ইসলামের আমির তো কোনো নারী না, আমাদের আমির তো একজন পুরুষ। বেগম জিয়ার সাথে আমরা জোট করেছিলাম, বেগম জিয়া তার দলের নেত্রী, মানে চারটা দলের জোটের তিনি প্রধান নেত্রী। তার অর্থ তিনি জামাতের নেত্রী না, তিনি জোটের নেত্রী ছিলেন। তো জোট একটা তো হতে পারে, জোট একটা পলিটিক্যাল আইডিয়াতে একটা আধিপত্যবাদ বিরোধী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে একটা জোট হয়েছিল। তার দলের নেতা নেত্রী তিনি আলাদা থাকবেন এবং তিনি ব্যক্তি বেগম জিয়া হিসেবে নয়, বিএনপির চিফ হিসেবে তিনি দলের প্রধান হয়েছেন। ওখানে যদি কোনো পুরুষ থাকতো তিনি ওই জোটের প্রধান হতেন। সেজন্য নারী নেতৃত্ব তো বিএনপি মেনে নিয়েছে, আমাদের নেতা তো পুরুষ। এই জন্য এই কনফিউশনটা অনেকে তৈরি করে। আপনারা যখন জোট করেছেন খালেদা জিয়া আপনাদের নেতা ছিলেন না? না, খালেদা জিয়ার কথা আমাদের দল চলেনি। জোটের কর্মসূচি কম্বাইন্ড কর্মসূচি আমরা খালেদা জিয়া ঠিক করে দিয়েছেন না আপনারা কত আসন নির্বাচন করবেন, বিএনপি কত আসন নির্বাচন করবেন? না, আমরা সবাই মিলে করেছি, কেউ একক সিদ্ধান্ত করেনি। আমরা যাদের সাথে যখন কোনো সিদ্ধান্ত নিয়ে মত দ্বৈততা হয়েছে তখন খালেদা জিয়ার সিদ্ধান্তই প্রিভেল করে নাই। 4টে দল বা 8টা দল বা 20টা দলেরও জোট ছিল, দলের মধ্যে মত বিনিময় হয়েছে, আলোচনা হয়েছে, দলের মধ্যে যখন অধিকাংশের মত, মেজরিটি যখন মত দিয়েছে সবাই সেটা মেনে নিয়েছে। একটা সিদ্ধান্ত নেওয়ার পলিসি তো থাকে, হয় অধিকাংশের ভিত্তিতে নাইলে সর্বসম্মত, তার মানে তো কোনো জোট অ্যালায়েন্স হয় না। তার অর্থ এই না যে আমরা আরেকজনের লিডারশিপ মেনে নিয়েছি। জোট এক জিনিস আর দল আর এক জিনিস। আমাদের দলের নেতা কিন্তু পুরুষ। জামাতে ইসলামীর আমিরে জামায়াত এবং সেক্রেটারি জেনারেল তারা দুইজন বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বে মন্ত্রিসভায় সভাপতিত্বে বসেছেন না? সেটা সরকার, সেটা কোনো দল নয়, গভর্নমেন্ট। একটা রাষ্ট্র পরিচালনা মেজরিটি পেয়েছে, সরকারের কিছু বলার নেই। আমরা তো সরকারের আনুগত্য করছি, ওই সরকারের অধীনে বসবাস করেছি, ওই সরকারের অধীনে আমাদের লোকেরা চাকরি করেছে, বেতন নিয়েছে। এটা গভর্নমেন্টের আনুগত্য এক জিনিস, আর দলের আনুগত্য মানে রাষ্ট্র পরিচালনায় যদি একজন নারী থাকেন, তিনি যদি থাকতে পারেন, তাহলে সেটা নিয়ে জামাতের কোনো ভিন্ন অবস্থান নাই। না, ইসলামের রাষ্ট্রের প্রধান নারী হবেন না, এটা হচ্ছে ইসলামী শরীয়ী বিধান। কিন্তু উনি যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, ওটা তো ইসলামের রাষ্ট্র ছিল না। প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রটি চালাচ্ছেন, আমরা সেই দেশের নাগরিক হিসেবে মানে উই আর বাউন্ড টু ওবে দ্য অর্ডার, আমাদের মানতে হয়েছে। দলের প্রধান তো আমাদের পুরুষ, আর ইসলামে রাষ্ট্র শাসক যিনি নাম্বার 1 ব্যক্তি হবেন, সেখানে মহিলার ব্যাপারে না বলা হয়েছে। সেক্ষেত্রে জামাতে ইসলামী এটা মেনে নিচ্ছে, কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না, তাই তো? তো বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না, তাহলে জামাত ইসলামিক একটি দল বা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায়, সেটাকে একটু মানে কি বলবো, একটা দ্বৈত অবস্থান হচ্ছে কিনা? না, আমরা ইসলামের যে বিউটি, ইসলামের যে ওয়েলফেয়ার যে কনসেপশন আছে, প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখী, বঞ্চিত, অনাহারী এবং মানে নির্যাতিত, নিপীড়িত, অধিকার হারা মানুষের মুক্তির জন্য অর্থনীতিতে যে আদর্শ দিয়েছিলেন, বিচার ব্যবস্থায় যে আদর্শ রেখে গিয়েছিলেন, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, মানুষের আয় উপার্জন, জীবন জীবিকা, সুবিচার, সেই কল্যাণ, সেই সুবিচার, সেই বিউটি অফ ইসলামের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রটা গড়তে চাই, যেখানে হিন্দু, মুসলিম, নারী, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আল্লাহ রাসূলের যুগে যেমন সেই শাসন থেকে, সেই গুড গভর্নেন্স, সেই ট্রান্সপারেন্সি থেকে সকলেই কল্যাণ পেয়েছে। আমরা মনে করি সেই সুশাসনের মধ্যে এমন শিক্ষা আছে, এমন কল্যাণ আছে, তা দিয়ে যদি একটা রাষ্ট্র গঠিত হয়, তার সুফল অমুসলিমও পাবে, নারীরাও পাবে, মুসলিমরাও পাবে, সকলেই কল্যাণ পাবে। সূর্যের আলো যেমন সকলকে আলো দেয়, বাতাস যেমন সকলকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখে, আল্লাহ তাআলার প্রদত্ত বিধানের ভিত্তিতে যে সুফল, যে কল্যাণ দেশের সব নাগরিক সমানভাবে ভোগ করবে। আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ, আবার বলেছেন লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বাইয়িনা, কিতাব, মিজান, রাসূল দিয়ে সুবিচার কায়েমের জন্য বলেছেন। আমাদের ছেলেরা যে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আল্লাহ সূরা হাদিদের মধ্যে সে জাস্টিসের কথা বলেছেন, লিয়াকুমান নাসু বিল কিসত। আমি যে সুবিচার দিয়েছি
আসমান থেকে নাজির হওয়া কিতাবের ভিত্তিতে সেই সুবিচারের মধ্য দিয়ে তোমরা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েম করো। জামাত ইসলামী সেই সমাজ কায়েম করতে চায়। আশা করি এতে সব ধর্ম আপনি নির্বিশেষে সকলের কল্যাণ হবে। আপনি মনে করেন কিনা যে 1971 সালের যে 10ই এপ্রিল যে মুজিবনগর ঘোষণার কথা আপনি বলছিলেন, যেখানে আসলে বৈদ্যনাথ তকলাফ থেকে বা মুজিবনগর থেকে যে ঘোষণা এসেছিল, স্বাধীনতার ঘোষণা 1971 সালে, যেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছিল, যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের একটাই মানে আমার কাছে যে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবার অধিকার রাষ্ট্রে সমান থাকবে। কিন্তু আপনি যে রাষ্ট্রের কথা বলছেন, সেই রাষ্ট্রের ক্ষেত্রে কি সবার অধিকার সমান থাকা সম্ভব? সমান আর সুবিচার মানে আপনার আমরা তো সাম্যের কথা শুনলাম। সাম্য সবার ক্ষেত্রে কি সমান হবে? সাম্য মানে সমতা, আমি যা বুঝি আর কি, যতটুকু বাংলা বুঝি। না, সাম্যের অর্থ তো আপনি বুঝবেন, আপনি সাংবাদিক, আপনি একজন ম্যাজিস্ট্রেসি জুডিশিয়ারি লোক। সাম্য হচ্ছে যার যেটা প্রয়োজন সেই অধিকারের ততটুকু পাওয়ার অধিকার, প্রয়োজন সেটাই হচ্ছে সমান। আমি যার যেটুকু প্রাপ্য তাকে সেটুকু বুঝি না। এই প্রাপ্যটা কে ঠিক করে দিবে? আমার ঘরে যে মানে কে ঠিক করে দিবে এটাই প্রাপ্য? আমার ঘরে যে কাজ করে আমি তার প্রাপ্য ঠিক করে দিব না সে ঠিক করবে? মানে কি এটা ঠিক হবে কেমনে? না, রাষ্ট্রের সাম্যের ক্ষেত্রে রাষ্ট্রকে ঠিক করতে হবে যে একজন শ্রমিকের কত কি প্রয়োজন, একটা মালিকের কি প্রয়োজন, একজন মজুরের কি প্রয়োজন, একটা ছাত্রের কি প্রয়োজন, একটা কৃষকের কি প্রয়োজন। রাষ্ট্রে ইসলামের যে কল্যাণ রাষ্ট্রের ধারণা দেওয়া হয়েছে, বলা হয়েছে যে প্রত্যেকটি নাগরিকের ভরণ পোষণ, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তা রাষ্ট্রকে করতে হবে। যদি তা দিতে না পারো, তাকে কাজ দিতে না পারো, তাহলে তাকে বেকার ভাতা দিতে হবে। কোন মানুষ যেন বেকার না থাকে। ইসলামিক কল্যাণ রাষ্ট্রের ধারণা এরকম যে তিনি যখন লেখাপড়া করবেন, টেকনিক্যাল এডুকেশন, এটা সবার জন্য, যে এডুকেশন হোক, এটা পুরুষ নারী মুসলমান অমুসলিম সবার জন্য একই রকম, সবার জন্য। জি, এটাই হচ্ছে সাম্য। এখন আমি 1 পোয়া চাউলের খানা খাইতে পারি, আর একজন তা পারে না, আধা পোয়া পারে, তার অর্থ এই না যে তাকেও 1 পোয়া দিতে হবে, তাহলে তো তার শরীর খারাপ হয়ে যাবে। যে যা দরকার তাকে ততটুকু দেওয়াটাকে বলা হয়েছে ইকুইটি বা সাম্য। তার অর্থ এই না যে সব সমান করে দাও। ওকে, যার যতটুকু দরকার। আমরা কি একটু জানতে পারি যে ধরেন আমরা যখন একটা ইসলামী রাষ্ট্রের কথা বলি, আমি ইসলামী আদর্শের কথা যেসব রাজনৈতিক দলগুলির কথা বলে তাদের প্রসঙ্গে একটু পরে আসতেছি। মানে আমরা নানা ধরনের ইসলামিক রাষ্ট্র এখন দেখতে পাই যাদের নামের সাথে ইসলামিক আসে, যেমন ধরেন সৌদি আরব একরকম, টার্কি একরকম, মালয়েশিয়া একরকম, ইরান একরকম, আরো আফ্রিকার বিভিন্ন দেশে আরো নানা রকম মডেল আছে, মৌরিতানিয়াতে একরকম, ওমানে আরেক রকম। তো আমরা আসলে কোনটা আমাদের জন্য নিব বা ফলো করব? ইন্দোনেশিয়া, মালয়েশিয়াও আবার আরেক রকম আছে। মানে আমরা খুবই সিনসিয়ারলি আমি বলবো যে বাংলাদেশে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের যে ধারণা আমরা কোরআন এবং হাদিস থেকে পাই, শতভাগ সেই স্ট্যান্ডার্ডে কোন রাষ্ট্র এখন নেই। কিছু আছে, হয়তো 12 আনা আছে, 8 আনা আছে, 50%, 60%, 70। তো আমরা চাচ্ছি যে একটা রাষ্ট্রের শতভাগ ক্ষেত্রে যদি কল্যাণের এই ধারণাটা সুপ্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষের মধ্যে কল্যাণটাও পূর্ণ হবে। এই জন্য কোন রাষ্ট্র প্র্যাকটিক্যালি এখন আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে ইসলামের সেই ব্যবস্থাটাই মডেল। সেই মডেলের জন্য আমরা অপেক্ষা করছি, চেষ্টা করব। আমরা মানবীয় সমাজের ভুল ত্রুটি, লিমিটেশন, ক্যাপাসিটি কম বেশি থাকতেই পারে। আমরা ট্রাই করি, চেষ্টা করি। এই দেশ আমাদের প্রিয় জন্মভূমি, এখানে আমরা জন্মেছি, আমাদের সন্তানদেরকে আমরা রেখে যাব যেন একটা ক্ষুধা, দারিদ্র্য মুক্ত, ইনসাফ এবং বৈষম্য মুক্ত, সুবিচারপূর্ণ, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ রেখে যেতে পারি। সেটা ইসলামের কল্যাণজনক আদর্শের মধ্যে কিন্তু আছে। আমরা একদিনে পারবো না, আমার সন্তানরা পারবে। কিন্তু কোন মডেলের কথা যদি আমরা না ভাবি, তাহলে যেটা হয় যে আমরা আসলে বাংলাদেশে ইসলামিক আদর্শের কথা বলে এমন অনেকগুলি রাজনৈতিক দল আছে। এছাড়াও রাজনীতির বাইরেও অনেক আলেম ওলামা বুজুর্গ ব্যক্তিগণ আছেন যারা তাদের মতো করে ইসলামে কোনটা ইসলামিক কল্যাণ রাষ্ট্র তার একটা মডেল বা একটা সামনে দেন, এবং তারা আবার অনেক সময় পরস্পর বিরোধীও একটা অবস্থান নেন, সাংঘাতিক ভাবে কাফির বলেন, অমুসলিমদের থেকে খারাপ বলেন, মানে অনেক কিছু বলেন। এইটার মধ্যে থেকে কিভাবে মানে একটা সমন্বয় সাধন করা সম্ভব? বিশেষ করে জামাত ইসলামীকে আমরা জাস্ট আমাকে একটা সেকেন্ড একটু বলতে দেন। আমরা দেখেছি যে হেফাজত ইসলামের ওই ঘটনার পরে আমরা এটা দেখেছি যে হেফাজত ইসলামের উপর সেই রকম নিপীড়ন নির্যাতন চালানোর পরেও যে হেফাজতে ইসলামী, ওই সময়কার হেফাজত ইসলামী শেখ হাসিনার কথা শুনে তাকে কওমি জননী উপহার দিয়ে তার থেকে জমি নিয়ে, এটা একটা বড় কারণ ছিল হেফাজত ইসলামীর সেই সময় নেতৃবৃন্দ জামাতে ইসলামীকে অপছন্দ করতেন, সেই কার্ডটা সে সময় খেলা হয়েছে। তো এই কার্ড খেলার মধ্যে থাকলে তো আমরা আসলে ইসলামিক রাষ্ট্রের মধ্যে থেকে কেমনে যেতে পারবো? মানে বা ইসলামিক কল্যাণ রাষ্ট্র বলেছেন, এটা একটা দুঃখজনক। আমি বলবো যে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের পথে
আমাদের যাদের অভিযাত্রা এ পথে এগিয়ে যাওয়ার পথে এটা একটা নিশ্চয়ই অন্তরায়। তবে ওই যে কিছু মতপার্থক্যের কথা আপনি বলেছেন, শরীয়তের বা ইসলামী বিধানের বা কোরআন সুন্নাহর মৌলিক যে